হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যে সমস্ত চ্যাপ্টারগুলোকে উল্লেখ করা আছে আমাদের সিলেবাসে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে কিরচফস ল। কিরচফস ল এ আমরা দুই ধরনের ল পাই, একটা ফার্স্ট ল, একটা সেকেন্ড ল। ফার্স্ট লটাকে তোমার জাংশন ল বলে, আবার কারেন্ট ল বলে, সংক্ষেপে কেসিএল বলে। এবং সেকেন্ড ল যেটা আছে সেটা কেভিএল বলে, মানে কিরচফ ভোল্টেজ ল। আসবো ধীরে ধীরে। ফার্স্ট ল যেটা বলেছে, the total current entering a junction or a node is equals to the charge leaving the node as no charge is lost. কথাটার মানে হচ্ছে কোনো একটা জাংশনে যত পরিমাণ তুমি কারেন্টকে ইনপুট করবে ঠিক তত পরিমাণই কারেন্টটা তোমার আউটপুট হিসেবে বেরিয়ে আসবে। বোঝা গেল? ধরো তুমি 7 অ্যাম্পিয়ার, আমি এখানে এক্সাম্পলটা যেটা নিয়েছি আমি সেটা দিয়ে আলোচনা করছি। তুমি 7 অ্যাম্পিয়ার কারেন্টটা দিয়েছো কোনো একটা জাংশনে, এই সাইড থেকে তুমি 7 অ্যাম্পিয়ার ফ্লো করেছো, এই সাইড থেকে তোমার 7 অ্যাম্পিয়ার গেছে। দেখো, এই থেকে 7 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা তোমার জাংশন। এই যে পয়েন্টটা জাংশন, কেন এখানে মোর দেন 2 লাইন ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটাতে, এটাকে জাংশন বলা হচ্ছে। এখানে দেখো 7 অ্যাম্পিয়ার এন্ট্রি নিচ্ছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার এন্ট্রি নিচ্ছে। তাহলে দুই পরিমাণ মানে দুটো, একটা I1 এবং I4, দুই ধরনের কারেন্ট এন্ট্রি করছে, একটা 7 অ্যাম্পিয়ার আর একটা 3 অ্যাম্পিয়ার। তাহলে ঠিক সেই, তাহলে মোট কতটা কারেন্ট এন্ট্রি করেছে? 10 অ্যাম্পিয়ার। ঠিক 10 অ্যাম্পিয়ার কারেন্টই কিন্তু তোমার বেরিয়ে যাবে ওই জাংশন থেকে। তোমার যে কারেন্টটা আছে সেই কারেন্টের কোনো রকম লস হবে না। বোঝা গেল আমি কি বললাম? ওই কারণে দেখো এখানে ডেফিনেশনে লেখা আছে নো চার্জ, নো চার্জ ইজ লস্ট। চার্জের কোনো রকম ক্ষতি হবে না। যত পরিমাণ চার্জ তোমার এন্ট্রি নেবে ঠিক তত পরিমাণ চার্জ কিন্তু তোমার বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। জাংশন এবং নোড, এই দুটো পয়েন্টকে আমি এখানে নোট করেছি। দেখো, where two wire or conductor meets is known nodes। দেখো তুমি যদি খেয়াল করো, দুটো ওয়্যার, মানে এই যে জায়গাটা তুমি খেয়াল করছো না, এই জায়গাটা দেখো দুটো ওয়্যার মিট করেছে। বাট তুমি জাংশনটাকে খেয়াল করো, এই যে জাংশনটা, এখানে 3টে ওয়্যার মিট করেছে। এগুলোকে কিন্তু যখন মোর দেন 3 ওয়্যার কন্ডাক্টর মিটস ইজ নোন অ্যাজ আ জাংশন। ওকে, তাহলে নোড এবং জাংশনটা আশা করি বুঝতে পেরেছো ডেফিনেশনের মাধ্যমে, এবং যে ছবিটা দেওয়া আছে সেখান থেকে একটা বেসিক আইডিয়া আশা করি তোমরা পেয়েছো। এখান থেকে যে কোশ্চেনটা তোমাকে দিতে পারে যে আমাদের কিরচফস ফার্স্ট ল বা কেসিএল ডিপেন্ড অন হুইচ প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের প্রিন্সিপাল পাবো, দুটো ল, দুই ধরনের প্রিন্সিপাল। ফার্স্ট লটা যে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। কি বললাম আমি? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। কেন কনজারভেশন অফ চার্জ? কারণ কি এখানে চার্জের কোনো রকম ক্ষতি হচ্ছে না, কোনো রকম লস হচ্ছে না, সেই কারণে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ এর উপর বেস করেই কিন্তু কিরচফের ফার্স্ট লটা কাজ করে। বোঝা গেল? এবার আমি যদি এইখানে কোশ্চেনটা তুমি দেখতে পেরেছো যে I1টা এন্ট্রি নিয়েছে, I1টা এন্ট্রি নিয়েছে অ্যান্ড দ্য সেম টাইম I4 এন্ট্রি নিয়েছে, তাহলে তোমার ওইখান থেকে কি কোনটা কোনটা বেরিয়ে যাচ্ছে? এখানে I2টা বেরিয়ে যাচ্ছে প্লাস I3টা বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো তো এখান থেকে I3 ভ্যালুটা বের করতে পারবে না? তুমি I1 এর ভ্যালু জানো, I1 ভ্যালু মানে কত দেওয়া আছে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম, দ্যাট ইজ 7 অ্যাম্পিয়ার। আমি 7 অ্যাম্পিয়ারটা এখন লিখছি না, 7 লিখছি শুধুমাত্র, প্লাস আর I4টা কত দেওয়া আছে বলো তো 3, ইকুয়ালস টু I2 কত দেওয়া আছে 2, আর I3টা আমি বের করব, তাই তো? এভাবে আর তুমি সরাসরি মুখেই করতে পারবে এগুলো। কিরচফের ফার্স্ট লটা খুবই ইজি আর কি। তাহলে 10 ইকুয়ালস টু 2 প্লাস I3, এখান থেকে তুমি ইমপ্লাইজ করতে পারছো না? দেখো তো, 10 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু I3, দ্যাট ইজ ইমপ্লাইজ আস, এখান থেকে তুমি I3 ভ্যালুটা পেয়ে যাচ্ছ 8, তাই তো? তুমি এখান থেকে কিন্তু মানে সরাসরি মুখে করতে পারবে, এইটা আমার হবে 8 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। 10 অ্যাম্পিয়ার চার্জ তোমার এন্ট্রি নিয়েছিল, ভালো করে খেয়াল করো, দেখো 10 অ্যাম্পিয়ার চার্জই কিন্তু বেরিয়ে গেছে। এখানে 2 অ্যাম্পিয়ার বেরিয়েছে, এখানে 8 অ্যাম্পিয়ার বেরোলো, তাহলে টোটাল কিন্তু 10 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো কিরচফ ফার্স্ট ল থেকে। কিরচফ ফার্স্ট লতে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলবো যে প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপালটা দেখছো না, এই প্রিন্সিপালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ অনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। ওকে, চলো এবার কিরচফসের সেকেন্ড লতে যাওয়ার আগে আমরা বেশ কিছু পোটেনশিয়াল ডিফারেন্সের কিছু আইডিয়া নেব, কেন কি কিরচফস লটা পুরোটা ডিপেন্ড করে বসে আছে এই পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে। এবং দেখো আমি এখানে একটা ডাইরেকশনে করছি, এইখানে ডাইরেকশন কিন্তু চেঞ্জ করেও করা যায়, আমি এই ডাইরেকশনে করছি যাতে করে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা কি বলতো, সাইন কনভেনশন, মানে এটা ধরো একটা পস্টুলেট, আমাদের ম্যাথামেটিক্সের ভাষায় যেটাকে বলা হয়, যেটাকে পস্টুলেট বলা হয়, মানে ধরে নেওয়া হয়েছে, এরকম ধরে নেওয়া হয়েছে এমন। তাহলে আমি ফর সেল একটা দেখবো আর ফর রেজিস্টার একটা দেখবো, দুটো ক্ষেত্রে মানে আমি যে ডাইরেকশন নিয়ে আজকে তোমাদের এখানে শেখাবো, তুমি যদি তার অপোজিট ডাইরেকশন নিয়েও কাজ করো তুমি কিন্তু সিমিলার অ্যান্সার পাবে। তো কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, তুমি যদি এই ডাইরেকশনে করতে চাও ডেফিনেটলি তুমি করো, তুমি যদি ভাবো না স্যার আমি উল্টো ডাইরেকশন, আমি এইভাবে উল্টো ডাইরেকশনে শিখেছি বা জেনেছি, তুমি উল্টো ডাইরেকশনে করো, কোনো অসুবিধা নেই, সেম অ্যান্সার তুমি পাবে। ফর সেল আমি দুই ধরনের কাজ করবো, দুটো কন্ডিশন, একটা হচ্ছে সেলের আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সের। ওকে, তো সেলের ক্ষেত্রে যখন দেখবে যে ডাইরেকশন, এখানে কিন্তু ডাইরেকশন ব্যাপারটা ভেরি ভেরি ভাইটাল রোল প্লে করবে। কিন্তু সেলের ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমার যে ডাইরেকশনটা থাকবে না, সেই ডাইরেকশনের রেসপেক্টে তো আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবো, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু কোনোভাবেই কারেন্টের ডাইরেকশনের ওপর ডিপেন্ড করবে না। মানে কারেন্ট যেদিক ইচ্ছা চলে যাক আমার দেখার দরকার নেই, কারেন্ট যেদিকে ইচ্ছা চলে যাক আমার দেখার দরকার নেই, আমি দেখব যে আমার ডাইরেকশনটা কোথায়, পজিটিভ থেকে নেগেটিভ দেওয়া আছে নাকি নেগেটিভ থেকে পজিটিভ দেওয়া আছে। আমি প্রথমে যেটা নিয়েছি পজিটিভ টু নেগেটিভ পাথ কভার, এখানে ডাইরেকশনটা তুমি দেখতে পাচ্ছ, ডাইরেকশন দেওয়া থাকবে কোশ্চেনে, নো ডাউট, তোমাকে ওগুলো নিয়ে টেনশন করতে হবে না, আমি তোমাকে কোশ্চেনও করাবো। যখন পজিটিভ থেকে নেগেটিভ হবে তখন আমার পোটেনশিয়াল ডিফারেন্সে কি হবে, পজিটিভ। আমি কি বলছি, পজিটিভ থেকে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ নেগেটিভ, বোঝা গেল। আমি এইভাবে এমনভাবে কনসিডার করেছি যাতে করে আমাদের কি বলতো ক্যালকুলেশনের সুবিধা, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কিন্তু এইভাবে কনসিডার করেছি। আমি যখন কি করবো বলতো, পজিটিভ থেকে আমি এখানে কি বলছি পজিটিভ টু নেগেটিভ যাচ্ছি আমি, সেক্ষেত্রে আমার রেজাল্টটা হবে পজিটিভ। পজিটিভ টু নেগেটিভ যাচ্ছি আমি, সেটা রেজাল্ট নেবো আমি পজিটিভ। আবার তুমি ভাবলে যে না স্যার অনেক সময় তো এরকম হতে পারে, নেগেটিভ টু পজিটিভ হতে পারে, হ্যাঁ হতেই পারে। নেগেটিভ টু পজিটিভ যখন হবে, নেগেটিভ টু পজিটিভ যখন হবে, তখন যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। আমি তোমাকে দেখাবো, এক্সাম্পলে দেখাবো। এবং এক্ষেত্রে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কীভাবে ডিনোট করি, ডেল ভি দ্বারা। ডেল ভি মানে ভিবি ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু, তুমি এটা ইকুয়ালস টু ডেল ভিউ লিখতে পারো সরাসরি, ডেল ভি পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি ইজ ইকুয়ালস টু কি লিখবো, মাইনাস এপসাইলন। এখানে যেহেতু পজিটিভ হবে তাহলে প্লাস এপসাইলন। এক্ষেত্রেও আমি কি লিখতে পারবো, ডেল ভি ইজ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স এপসাইলন। ওকে, এখান থেকে যেটা আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাজ নট ডিপেন্ডস আপন দ্য পাথ অফ কারেন্ট, মানে কারেন্ট তোমার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি সেটা দেখবো না, আমি সেলের ক্ষেত্রে শুধুমাত্র দেখবো যে আমার ডাইরেকশনটা পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে নাকি নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। পজিটিভ থেকে নেগেটিভ হলে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ হলে নেগেটিভ। বুঝতে পেরেছো? আমি দেখো ওই জন্য করে পয়েন্ট করেছি, তুমি যাতে ব্যাপারগুলো তোমার চোখে পড়ে কিভাবে আমি করতে হবে। চলো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে, যদি রেজিস্টার দেওয়া থাকে সেক্ষেত্রে দেখো রেজিস্টারটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার কারেন্টটার পাথ, মানে যে ওয়েতে কারেন্ট যাবে তার ওয়ের রেসপেক্টে তুমি কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স পাবে। ভালো করে খেয়াল করো, আমি এখানে লিখেছি ডিপেন্ডস আপন দ্য পাথ অফ কারেন্ট, অ্যালং দ্য পাথ অফ কারেন্ট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ পজিটিভ। কি বললাম, অ্যালং দ্য পাথ অফ, ভালো করে খেয়াল করো এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটাকে এমনি নর্মালও মনে রাখা যায়, অ্যালং দ্য পাথ তখন কিন্তু হবে তোমার পজিটিভ। যদি অপোজিট হয়, যদি অপোজিট ডাইরেকশনে হয়, যদি অপোজিট ডাইরেকশন হয় তাহলে কি হবে বলো তো, তাহলে কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাবে। অপোজিট টু দ্য পাথ, একটা পজিটিভ বললাম আর একটা অ্যালং বললাম, তাই না? এই দুটো কিন্তু এইগুলো যদি তুমি এইখানে এই যে চারটে পয়েন্ট তোমাকে আজকে আমি বললাম সাইনের, ঠিক আছে, এই চারটে পয়েন্ট তোমাকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। এই চারটে পয়েন্ট যদি তুমি ঠিক করে মাথায় সেট করতে পারো তাহলে কিরচফ সেকেন্ড ল তোমার কাছে ইজি। দেখো এখানে যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছেন, দেখো তো আই যেদিকে যাচ্ছে আমার ডাইরেকশনটাও সেদিকে ড্র করা আছে, সেক্ষেত্রে আমার যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ডেল ভিটা সেটা কিন্তু হবে প্লাস আই
আর কেন কি এখানে আমি বলেছি আমার কারেন্টের যে ডাইরেকশন তার উপরে ডিপেন্ড করছে, ওই কারণে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে আই আর। ওকে, আই আর ভালো করে খেয়াল করো, আই আর লিখেছি আমি, কিন্তু এখানে এপসাইলন ইউজ করিনি, আই আর ইউজ করেছি। ওহমস ল থেকে পাই আমরা যেটা ভি ইকুয়ালস টু আই আর। আর এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে নেগেটিভ হবে, তাই তো, মানে মাইনাস আই আর। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এই দুটো পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে কয়েকটা এখন এক্সাম্পল দেখাবো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম দেওয়া আছে, জিজ্ঞাসা করা হয়েছে ফাইন্ড ডি ভি মাইনাস ডি এ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স তোমাকে জিজ্ঞাসা করেছে। ভালো করে খেয়াল করো, এখানে রেজিস্টার দেওয়া আছে, আমার যে ডায়াগ্রামটা দেওয়া আছে এই যেটা, এই ডায়াগ্রামে আমার কি রেজিস্টার দেওয়া আছে 5 ওহম, এবং সরি রেজিস্ট্যান্স দেওয়া আছে তোমার হচ্ছে 5 ওহম, আর অ্যাম্পিয়ার মানে আই দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, কারেন্ট দেওয়া আছে। দেখো তো ডাইরেকশনগুলো সেম সাইডে আছে না, ডাইরেকশনগুলো একই সাইডে আছে। যদি ডাইরেকশন একই সাইডে হয়, আমরা একটু আগেই দেখেছি আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে আমরা এটাকে যেটাকে লিখতে পারি ভি এ মাইনাস ভি বি, সেটা কি হবে পজিটিভ হবে, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি পজিটিভ আই আর। আই আর এগুলো তুমি মুখে মুখে করতে পারবে। আই এর ভ্যালু কত বলো তো এখানে 1, আর তোমার হচ্ছে আর এর ভ্যালু কত 5। আলটিমেটলি তুমি এখান থেকে কিন্তু পেয়ে যাবে 5 ভোল্ট। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তো কোশ্চেন 2 নাম্বারটা পারো নাকি দেখো তো। এবার দেখো কিন্তু ডাইরেকশনগুলো চেঞ্জ করা আছে, ডাইরেকশন কিন্তু চেঞ্জ করা যায়। তোমার কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই সাইডে, মানে তোমার লেফট সাইডে, কারেন্ট প্রবাহিত হচ্ছে তোমার লেফট সাইডে, আর তোমার ডাইরেকশন দেওয়া আছে রাইট সাইডে, তাই না? মানে দুটো দুই দিকে মুখ করে আছে। তাহলে সেক্ষেত্রে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? সেক্ষেত্রে আমার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? সেটা নেগেটিভ হয়ে যাবে। ভিবি ইজ ইকুয়ালস টু, আমি কি বলছি এখানে, মাইনাস আই ইন্টু আর। তাহলে আই এর ভ্যালু কি হবে বলো তো? এখানে আই এর ভ্যালু হচ্ছে তোমার 2, আর আর এর ভ্যালু কত তোমার 5। তাহলে আলটিমেটলি এখানে যেটা পেয়ে যাবে মাইনাস 10 ভোল্ট। অপশন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো কোশ্চেন নাম্বার 3। এখানে দেখো সেল দেওয়া আছে, যখন সেল দেওয়া আছে আবার কারেন্ট দেওয়া আছে। আমি কি বলেছি, যখন সেল দেওয়া থাকবে তখন কারেন্ট নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আমি খালি দেখবো যে আমার ডাইরেকশনটা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে নাকি নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। ভালো করে খেয়াল করো, আমার যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের সেলটা এবং সেলটা দেওয়া আছে 10 ভোল্ট, তাই না? এবং যে ডাইরেকশনটা কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, পজিটিভ টু নেগেটিভ দেওয়া আছে, পজিটিভ টু নেগেটিভ দেওয়া আছে। যদি পজিটিভ টু নেগেটিভ হয়, আমি কি বলেছিলাম আমার অ্যান্সার কি হবে পজিটিভ, তাই না? আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে পজিটিভ হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু পজিটিভ পোটেনশিয়াল ডিফারেন্স। যেহেতু পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত দেওয়া আছে, এখানে 10 ভোল্ট প্লাস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা কোশ্চেন নম্বর 4 দেখো তো। এখানে কিন্তু তোমার সেল দেওয়া আছে, সাথে রেজিস্ট্যান্স দেওয়া আছে, দুটোকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, কোনো অসুবিধা নেই। ডাইরেকশন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, আমার কারেন্টটা যেদিকে ফ্লো করছে আমার ডাইরেকশনটা কিন্তু তার অপোজিটে আছে। ওকে, তাহলে আমি এখানে বলছি, আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা এখানে বের করছি এই কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেন নম্বর 4। আমার প্রথমে আমি সেলটা দেখবো পজিটিভ থেকে নেগেটিভ, আমার ডাইরেকশনের রেসপেক্ট আমি খেয়াল করছি। দেখো ডাইরেকশনটা কি আছে পজিটিভ থেকে নেগেটিভ, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ +10। তারপরে চলে আসো এই রেজিস্ট্যান্সের জন্য। রেজিস্ট্যান্সটা কি হবে দেখো তো, আমার যে কারেন্টটা ফ্লো করছে যেই সাইডে, আমার ডাইরেকশনে তার অপোজিটে আছে, তাহলে মাইনাস লিখতে হবে। মাইনাস আই আর, আই এর ভ্যালু কত এখানে 1 অ্যাম্পিয়ার, অ্যান্ড আর এর ভ্যালু কত 5। মানে দুটোই কেসই কিন্তু আমাকে আলোচনা করতে হলো, একটা হচ্ছে এই সেলের জন্য করতে হলো, আর একটা তোমার এই রেজিস্ট্যান্সের জন্য করতে হলো, দুটো কেসেই আলোচনা করতে হলো, তাই তো। +10 -5, তাহলে আলটিমেটলি আমি যেটা পেয়ে যাব +5 ভোল্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আশা করি বুঝতে পারছো। দেখো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ খেয়াল করো, আরেকটা বড় কোশ্চেন নেওয়া হয়েছে যাতে করে ব্যাপারগুলো আরও ভালোভাবে মাথাতে গেঁথে যায়। দেখো এক্ষেত্রে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করব, মানে ডেল ভিটা বের করব, ডেল ভি ইন দ্য সেন্স ভি এ মাইনাস ভিবি। ওকে, ভি এ মাইনাস ভিবি। তাহলে আমি ধরো এইখান থেকে চলতে শুরু করলাম, এই এ পয়েন্ট থেকে চলতে শুরু করলাম, দেখলাম প্রথমে পজিটিভ আছে, তাহলে +10 লিখে নিলাম। তারপরে আমার রেজিস্ট্যান্স আছে, আমি একটা একটা করে করবো ইন্ডিভিজুয়ালি এই সাইডে। তারপরে আমার এই রেজিস্ট্যান্সটা আমি দেখছি যে আমার কারেন্টটা ফ্লো করছে অপোজিট সাইডে,
মানে আমার ডাইরেকশন আর কারেন্টের ফ্লো দুটো অপোজিট সাইডে, রেডটা কিন্তু তোমার ডাইরেকশনটাকে খেয়াল করাচ্ছে, তাহলে অপোজিটে হলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -3 আই, আই এর ভ্যালু কত এখানে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, আই এর ভ্যালু তোমার কিন্তু 1 অ্যাম্পিয়ার, তাই না, তাহলে 1, আর এর ভ্যালুটা কিন্তু এখানে 3 হলো, তাহলে এটা কমপ্লিট হলো। এরপরে আবার একটা সেল দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রে দেখো মাইনাসটা এবারে আগে আসছে তারপর প্লাস, তাহলে আমি এখানে কি লিখবো, -12, তারপরে আবার একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এটা মাইনাস হবে 2 -1 ইন্টু 2, কেন কি আই ইন্টু আর, তাই তো, তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো দেখবে যে -10 -3 হবে, +10 -3 -12 -2, তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো পেয়ে যাবে +10 -17, তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ -7 ভোল্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ছোট ছোট কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার হয়, কিরচফসের সেকেন্ড ল তোমার কাছে নুন ভাত হয়ে যাবে। দেখো কিরচফসের সেকেন্ড ল, আজকের এই ভিডিওটা বড় হলো, আমি এই ভিডিওতে কিরচফস লটাকে পুরোটা কমপ্লিট করব, বেশি নিউমেরিক্যালসগুলো করবো ধীরে ধীরে, কেন কি এখান থেকে বেশ ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আসার মতো রয়েছে, যেহেতু সিলেবাসেও আমাদের বলে দেওয়া আছে যে সিম্পল অ্যাপ্লিকেশন, কিছু অ্যাপ্লিকেশন করতে হবে, সেই ভেরি ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন আমি তুলেছি। ওকে, কিরচফ সেকেন্ড ল যেটা বলেছে, এতক্ষণ আমি ধরে তোমাকে যেটা শেখালাম, পোটেনশিয়াল ডিফারেন্স, কি শেখালাম, পোটেনশিয়াল ডিফারেন্স। ওই কারণে দেখো এখানে কোশ্চেনটা খেয়াল, যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা খেয়াল করো, দ্য সাম অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আ ক্লোজড সার্কিট, ক্লোজ হতে হবে সার্কিটটাকে, অ্যাকচুয়ালি ইন জেনারেল আমরা ক্লোজ সার্কিটই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, ক্লোজ সার্কিট মাস্ট বি ইকুয়ালস টু জিরো, আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা কিন্তু সর্বদা ইকুয়ালস টু জিরো হবে। দ্য মিনিং ইজ ডেল ভি, potential difference del v is equals to va minus vb is equals to কি হবে বলো তো, পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো হতে হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। অ্যাকর্ডিং টু কিরচফস সেকেন্ড ল, কিরচফস সেকেন্ড লটাকে কিন্তু লুপ ল বা কিরচফস ভোল্টেজ ল হিসাবেও জানা যায়, বোঝা গেল। এবং কিরচফসের সেকেন্ড ল কোন প্রিন্সিপালের উপর বেস করে হয়েছে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে দুটো জিনিস শেখালাম আজকে, একটা ফার্স্ট লতে বলেছি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ, আর সেকেন্ড লতে দেখছি আমি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, বোঝা গেল। এইখান থেকে এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে ধরো কিরচফ যে সেকেন্ড ল যদি আমি সলভ করতে চাই, মানে সেকেন্ড ল যদি আমি অ্যাপ্লাই করতে চাই কোনো একটা ক্লোজ সার্কিটের ক্ষেত্রে, তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে স্পেশালি, আমাকে কিন্তু পাথটা ড্র করে নিতে হবে। যদি পাথ দেওয়া থাকে ভালো, যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে অ্যাকর্ডিং টু আওয়ার উইশেস আমাদের একটা পাথ ক্রিয়েট করে নিতে হবে লুপের ভেতরে। সেটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো কিংবা ক্লকওয়াইজ নিতে পারো, কিন্তু একটু ভালো হবে যদি তুমি প্রত্যেকটা, ধরো একটা কোশ্চেনের মধ্যে দুটো লুপ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি যদি সেম ডাইরেকশনে তোমার হচ্ছে পাথটাকে ক্রিয়েট করো, তাহলে তোমার ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, আমি বলছি না যে হবে না, কিরচফস লকে তুমি বিভিন্নভাবে সলভ করতে পারো, তবে এই কিছু কিছু ওয়ে আছে যেগুলোকে ফলো করলে কিরচফস ল এর মাধ্যমে যে প্রবলেমগুলো আসে সেগুলোকে অনেক বেশি ইজি করে তোলা যায়। দেখো আমি এখানে কম্বিনেশন করে কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল মানে ডায়াগ্রামটাকে তোমার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখান থেকে তুমি বেশি কিছু আইডিয়া কিন্তু নিয়ে নিতে পারবে, চোখে দেখে কিছু আইডিয়া নিতে পারবে। ওকে, চলো আমরা কিরচফসের সেকেন্ড লতে এবার বেশ কিছু প্রবলেম কিন্তু সেরে নেবো ফটাফট। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে ভালো করে খেয়াল করো, ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাক্রস 5 ওহম রেজিস্টার। কি বলেছে, তোমার 5 ওহম যে রেজিস্টার আছে, এই রেজিস্টারের ভেতর দিয়ে কতটা মানে হচ্ছে ভোল্টেজ ইয়ে করেছে, পাস করেছে, সেটা কিন্তু আমাকে বের করতে হবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে এখান থেকে খেয়াল করবো আমি যেটা, আমি কিন্তু এখানে একটা লুপ ক্রিয়েট করব। প্রথমে কি করবো বলো তো, লুপ ক্রিয়েট করব। লুপ ক্রিয়েট করা ছাড়া আমি কিন্তু এখানে ক্যালকুলেশন করতে পারবো না। লুপটা আমি আমার ইচ্ছে মতো ক্রিয়েট, আমি লুপটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ক্রিয়েট করলাম, আমি লুপটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ক্রিয়েট করলাম। ওকে, এটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আমি লুপটাকে ক্রিয়েট করলাম। দেখো এগুলো একদম ভেরি সিম্পল, যেহেতু অ্যাপ্লিকেশনের কথা আমাদের সিলেবাসে তুলে দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা খুব সিম্পল সিম্পল অ্যাপ্লিকেশনগুলো এই কারণে তুলেছি।
এবং ইন জেনারেল যেটা হয় সেটা পজিটিভ থেকে বেরিয়ে যায় ইলেকট্রনগুলো, এইখান থেকে এইভাবে গেল, এইখান থেকে এইখানে আসলো, এইখান থেকে আসার পর এখানে কিন্তু এন্ট্রি নেবে এবার ইলেকট্রনগুলো, মানে কারেন্টগুলো এন্ট্রি নেবে, এইখান থেকে এখানে গেল, এবার এখানে কিন্তু এন্ট্রি নিল, এই যে নিয়েছে এখান থেকে, তারপর এখান থেকে আবার নিয়েছে এন্ট্রি, তারপর আবার এখান থেকে এন্ট্রি নিয়ে যে পরিমাণ কারেন্ট বেরোবে ঠিক তত পরিমাণ কারেন্ট কিন্তু আবার ওই সেলটাতে ফিরে আসবে। এটা হচ্ছে তোমার, ওই কারণে বলেছে না কনজারভেশন অফ চার্জ, মানে যতটা চার্জ তোমার হচ্ছে বেরিয়ে যাবে একটা সেল থেকে, ঠিক আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় পর ঠিক তত পরিমাণ চার্জই কিন্তু আবার ফিরে আসবে ওই সেলটাতে। ওকে, তাহলে দেখো আমার কিন্তু এখানে ধরলাম এটা, এবং এইখান থেকে আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটা থেকে আই যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে আই কারেন্ট। ওকে, এখান থেকেও আই ফ্লো করছে, এটাও আই, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আই, তাই তো, প্রত্যেকটা ক্ষেত্রে আই, এটা আই, এইটাও আই, কেন কি এগুলো সিরিজ কম্বিনেশনে আছে, তাই না, সিরিজ কম্বিনেশনে আছে। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা যে ওহম দেখতে পাচ্ছ না, 3টে ওহম দেওয়া আছে, 5 ওহম, 10 ওহম, 5 ওহম, 10 ওহম অ্যান্ড 15 ওহম, প্রত্যেকটা কিন্তু সিরিজ কম্বিনেশন আছে। আর সিরিজ কম্বিনেশনে কারেন্টের কোনো রকম এফেক্ট পড়ে না, এটা আমরা শিখেছি, তাই না। এই জন্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট। এইবার আমরা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের যে ফর্মুলা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করব। ওকে, আমরা প্রথমে শুরু করব সেল থেকে যাত্রা। কোথা থেকে শুরু করব যাত্রা? সেল থেকে যাত্রা শুরু করব, আমরা এইখান থেকে যাত্রা শুরু করব। দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। ওকে, সেল থেকে আমরা যাত্রা শুরু করছি। যদি যাত্রা শুরু করি তাহলে দেখো তো কি হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ, আমি বলেছি নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে যাত্রা শুরু করেছি, তাহলে -12, তাহলে আমি এখান থেকে লিখতে পারি -12, একদম সরাসরি তুমি পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো, -12। আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু বের করছি, -12। ওকে, তারপরে চলে গেলাম, এইবার এখানে চলে এলাম। এবার এখানে দেখছি, এখানে আমার ভালো করে খেয়াল করবে, আমার যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে সেই রেজিস্ট্যান্সের মাধ্যমে যে কারেন্ট যাচ্ছে, যে কারেন্টটা পাস করছে, এবং আমি যে পাথটা নিয়েছি, যে পাথটা আমি ড্র করেছি, সেই দুটো একই দিকে যাচ্ছে না, ভালো করে খেয়াল করো। আমি যে পাথটা ড্র করেছি রেড কালারে, সেই পাথটার যে ডাইরেকশনটা, আমি যে পাথটাকে ড্র করেছি সেই পাথটার যে ডাইরেকশনটা এবং যে ইয়েটাকে ফ্লো করছে এখান থেকে, ভালো করে খেয়াল করো। আমি আরেকবার তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখো এইটা এই সাইডে যাচ্ছে, তাহলে দেখো আবার আমার কারেন্টটাও কি হচ্ছে, এই সাইডে আসছে না, দেখো একই ডাইরেকশনে আসছে কিনা, একই ডাইরেকশনে আসছে। তাহলে একই যদি ডাইরেকশনে আসে তাহলে কি হয়, প্লাস হয়, আমি বলেছি প্লাস আইআর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো প্লাস আই ইন দ্য সেন্স, এখানে আয়ের ভ্যালুটা আমি জানি না, তাহলে আই থেকে যাবে ইনটু আর, এখানে আর এর ভ্যালু কত, প্রথমে 15, তাই তো, বুঝতে পেরেছো আশা করি। তারপরেরটার জন্য কি পাবো, আবার আই ইনটু 10, তারপরেরটার জন্য আবার কি পাবো, আই ইনটু 5। এইখান থেকে আমি যে, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কি হবে, 0 অ্যাকর্ডিং টু কিরচফস ল, এখনই আমরা শিখলাম, তাই তো। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, ভালো করে খেয়াল করবে, -12 প্লাস কতগুলো আছে, 15 আর 5 20 30, প্লাস 30 টাইমস আই, 30 টাইমস আই ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো তো আয়ের ভ্যালুটা বের করা যাবে না, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 30 টাইমস আই ইজ ইকুয়ালস টু 12। দ্য ভ্যালু অফ আই ইজ, দেখো একটা যদি তুমি ভালো করে বুঝে যেতে পারো, অন্যান্য প্রবলেমগুলো তোমার কাছে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমি আয়ের ভ্যালুটা পেয়ে গেলাম, প্রত্যেকটা ক্ষেত্রে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে, 12/30 অ্যাম্পিয়ার। বাট আমাকে জিজ্ঞাসা করেছে, দেখো 5 ওহম রেজিস্টারের ভেতর দিয়ে কতটা ভোল্টেজ গেছে, 5 ওহম রেজিস্টারের ভেতর দিয়ে। ওকে, তাহলে আমি এখন সেই হিসাবে আমার অ্যান্সারটা বের করব। 5 ওহম রেজিস্টার, হ্যাঁ, অ্যাকর্ডিং টু according to 5 ohm resistor, according to 5 ohm resistor আমি কি বলতে পারি, আমরা জানি যে V is equals to IR, yes or no, V is equals to IR। এখানে I এর ভ্যালুটা আমি অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 12/30, তাই তো। আর আর এর ভ্যালুটা এই ক্ষেত্রে আমার কি হবে বলো তো, 5, কেন কি 5 ওহম রেজিস্টারের জন্য কাজ করতে বলেছে, তাহলে এখান থেকে এটা কেটে দাও, 5 6 30, 6 2 12, তাই না। তাহলে আলটিমেটলি এখান থেকে পেয়ে যাচ্ছ আমি তোমার 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, বোঝা গেল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 5 ওহম রেজিস্টারের ভেতর দিয়ে যে ভোল্টেজটা যাচ্ছে সেটা হচ্ছে 2 ভোল্ট,
আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 2টা খেয়াল করো, দেখো পারছো নাকি করতে। কোশ্চেন নাম্বার 2 খেয়াল করো, খুবই ইজি, মানে দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। আমি তোমাকে বলেছি না, যখনই এরকম সার্কিট দেওয়া থাকবে আমাকে কিন্তু একটা লুপ কনসিডার করতে হবে। ঠিক আছে, আমি একটা লুপ কনসিডার করছি। দেখো আমি বারবার করে কি করবো বলো তো, এই যেদিকে মানে পজিটিভ থেকে যেহেতু ইলেকট্রনগুলো বেরিয়ে আসে এদিক থেকে বেরোচ্ছে, তো তো আমি যেহেতু এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, তো আমি ওই ডাইরেকশনেই বারবার করে চালাকি করে আমি ওই ডাইরেকশনেই কিন্তু তোমার হচ্ছে আমার যে পাথটা আছে সেটা এই ডাইরেকশনেই কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবো, তাহলে আমার পজিটিভ নেগেটিভের একটু ঝামেলা কম হবে, বুঝলে তো? ওই কারণে এই যে আমি এই ডাইরেকশনে আমার পথটাকে ক্রিয়েট করলাম, মানে কনসিডার করে নিলাম। অ্যাকর্ডিং টু পাথ অনলি আই হ্যাভ টু ক্যালকুলেট না। তাহলে আমি ধরে নিলাম এই যে পাথটা আমি এখানে ড্র করলাম, আমি ধরে এখানে এর প্রত্যেকটার ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই। এটাতেও আই যাবে, তাই না? এটাতেও আই প্রবাহিত হবে, এখানেও আই যাবে, ফ্লো করবে, এখান থেকে আই বেরিয়ে আসবে, এখান থেকে আই বেরিয়ে এসে এইখানে কিন্তু আবার আইটা এন্ট্রি নেবে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম একটা সেল থেকে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে একটা সেলে সমস্ত সার্কিটটা ঘুরে এসে সেই সেলে আবার কিন্তু সেই পরিমাণ কারেন্ট এন্ট্রি নেবে, যতটা বেরোবে ততটা এন্ট্রি নেবে, তাই তো? হলো। তাহলে এখান থেকে দেখো তো আমি কিরচপের সেকেন্ড লটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি আবার কি বলবো, আমি আবার স্টার্টিং পয়েন্ট করবো আমার সেলটা থেকে, এটা আমার স্টার্টিং পয়েন্ট, দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি স্টার্ট করছি। দেখো এটা যেহেতু স্টার্টিং পয়েন্ট আমার কি হচ্ছে, নেগেটিভ থেকে শুরু হচ্ছে, তাহলে আমি -12 পাবো, তাই না? -12। তারপরে চলছি চলছি চলছি, এবার দেখলাম যে এই যে ডাইরেকশনটা, কারণ কি আমরা বলেছি যখন রেজিস্ট্যান্স থাকবে তখন কিন্তু আমাদের ডিফারেন্ট যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হয় সেটা কিন্তু অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট অ্যান্ড কনসিডারেশন অফ পথ। ওকে, এই দুটো রেসপেক্টে কিন্তু হয়। তাহলে আই এবং তোমার যে এখানে আমার কনসিডারেশনের যে এইটা এটা কনসিডার করেছি, আবার কারেন্টটাও ফ্লো করছে দেখো এই একই ডাইরেকশনে, ভালো করে খেয়াল করো একই ডাইরেকশনে, তাহলে একই ডাইরেকশনে হলে কি হবে, পজিটিভ হবে না? তাহলে প্লাস আই ইন্টু আর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর ইজ 3 ইজ ইকুয়ালস টু কি হবে বলতো, 0। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করতে পারবে না, ভালো করে খেয়াল করো, যে 3i ইজ ইকুয়ালস টু 12, বিকজ -12 আছে না, তাহলে এই সাইডে নিয়ে নিলাম, +12 হয়ে গেল। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে না? কেন কি 3 আর 12 কেটে দেওয়া যাবে, 4। তাহলে 4 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কারেন্টের পরিমাণ। ওকে, কোশ্চেন নাম্বার 3, find the potential difference across the resistor 2 ohm and 3 ohm। তাহলে এই দুটো, এবার দুটো ইন্ডিভিজুয়াল রেজিস্টারের রেসপেক্টে তোমাকে বের করতে হবে, 2 ohm and 3 ohm। দেখো এবার কিন্তু একটু আর একটু বড় নেওয়া হয়েছে যাতে করে বুঝতে আরো বেশি সুবিধা হয়। দেখো আমি আবারও তোমাকে বলবো, আমি কিন্তু এখন আবার প্রথমে এদিক থেকে আমি কারেন্টটাকে একটা বের করে নিলাম, একটা সেল থেকে যেই পরিমাণ কারেন্ট বের হলো এটা এই দিক দিয়ে বের হয়ে এখানে ঢুকবে, এখান থেকে আবার বেরিয়ে আসবে, আবার এখানে ঢুকবে, এখান থেকে বেরিয়ে আবার এখান থেকে সেলের মধ্যে চলে আসবে, এবং প্রত্যেকের ভ্যালু কি হবে, সেম। আমি আবার কি করব, ডাইরেকশনটা এমনভাবে নেব যাতে করে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। দেখো আমি ডাইরেকশনটাকে ড্র করব, এটা তো আমার উইশে ড্র করতে হবে না, বলেছি আমার নিজস্ব উইশ, আমি কোন ডাইরেকশনে, তুমি অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু ড্র করে করতে পারবে। ওকে, আমি এবার কি করলাম, প্রত্যেকটার ভেতর দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করেছে, আই পরিমাণ, এটাতেও আই বেরিয়েছে, এইভাবে আই ফ্লো হচ্ছে, আই ফ্লো হচ্ছে বারবার করে, আই ফ্লো হবে, এখান থেকে আই, এখান থেকে আই, এবং এখানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আই আবার এন্ট্রি নেবে। বোঝা গেল? এবার কি হবে, আমি আবার কি করবো, আমার যাত্রা শুরু করবো কোথায়, সেল থেকে। আমি আবার যাত্রা শুরু করবো আমার সেল থেকে, এইটা আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি যাত্রা শুরু করছি। এইটা ধরো কি নেগেটিভ, প্রথমে নেগেটিভ, আমি কি বলেছি নেগেটিভ থেকে পজিটিভ হলে নেগেটিভ হবে, তাই না? তাহলে নেগেটিভ, তাহলে আমি আবার এখানে লিখতে পারি, দেখো -10। এইটা দেখো এই ডাইরেকশনটা আমার কনসিডারেশন যে ডাইরেকশনটা এবং কারেন্টের যে ডাইরেকশনটা সেগুলো সিমিলার, একই সাইডে হলে কি হবে, পজিটিভ হবে। তাহলে প্লাস আই ইন্টু আর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর ইজ 2। আবার দেখো এটার জন্য কি হবে, একই ডাইরেকশন আছে, ভালো করে খেয়াল করো, একই রকম ডাইরেকশন এই সাইডে, দেখো হচ্ছে না, একই রকম একই দিকে ডাইরেকশন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্লাস আই ইন্টু 3, এর জন্য ইজ ইকুয়ালস টু 0, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, 0 হবে অ্যাকর্ডিং টু কিরচফ সেকেন্ড ল। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, ভালো করে খেয়াল করবে, -10 + 5i হয়ে যাচ্ছে, এর জন্য -10 + 5i ইজ ইকুয়ালস টু 0।
এখান থেকে আমি আয়ের ভ্যালুটা কত পাবো ভালো করে খেয়াল করো, আয়ের ভ্যালুটা মানে 5i ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 10, তাহলে 10 সিম্পলিফাই করো কী হবে, এইটাকে এটা দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, তাহলে আই ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। আয়ের ভ্যালুটা তুমি 2 অ্যাম্পিয়ার পেলে, বোঝা গেল। কিন্তু তোমাকে বলেছে 2 ওহম আর 3 ওহমের ভেতর দিয়ে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ ঠিক আছে, আমি করে দেবো এখন। পোটেনশিয়াল ডিফারেন্স বের করা এটা আবার কি জাদু খেলা। আমি এবার লিখবো অ্যাকর্ডিং টু 2 ওহম রেজিস্ট্যান্স, অ্যাকর্ডিং টু 2 ওহম রেজিস্ট্যান্স আমরা কি লিখতে পারবো যে ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। ভি আয়ের ভ্যালুটা আমি পেয়েছি এই মাত্রই, যেটা হচ্ছে তোমার 2, আর আর এর ভ্যালুটাও এখানে দেওয়া আছে 2, তাহলে আলটিমেটলি 2 টু যা 4 ভোল্ট। দিস ইজ ফর 2 ওহম রেজিস্ট্যান্স। এবার আরও একটা জিজ্ঞাসা করেছে, তাহলে আমি পরেরটার জন্য যদি বের করতে চাই ভালো করে খেয়াল করো, অ্যাকর্ডিং টু হুইচ ওহম, তাহলে আমি এখানে লিখতে পারি না, দেখো তো, অ্যাকর্ডিং টু 3 ওহম রেজিস্ট্যান্স, অ্যাকর্ডিং টু 3 ওহম রেজিস্ট্যান্স আমি লিখতে পারি আবার দেখো যে ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। আয়ের ভ্যালুটা কত 2, আর আর এর ভ্যালুটা অ্যাকর্ডিং টু 3 ওহম দ্যাট ইজ 6, তাহলে 6 ভোল্ট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আমি দুটো কোশ্চেনে একটা হচ্ছে 4 ভোল্ট হবে আর একটা 6 ভোল্ট হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তারপরের কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন, হ্যাঁ একটু ভালো করে দেখার চেষ্টা করো, নিজে করতে পারছো কিনা খেয়াল করো। এখানে আবার একটা সার্কিট দেওয়া আছে, তোমাকে আবার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে। পোটেনশিয়াল ড্রপ কত কোন রেজিস্টারে, 7 ওহম রেজিস্ট্যান্সে। খুব ভালো কথা, তাহলে আমি আবার একটা ডাইরেকশন ড্র করে নিই। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইখান থেকে ইলেকট্রন বেরিয়ে ফ্লো করছে, এইভাবে ফ্লো করছে, এই সাইডে যাচ্ছে, এখানে গেল, এখান থেকে এদিকে গিয়ে এন্ট্রি নিল, এখানে আসলো, এখানে এসে এখানে আবার কিন্তু এন্ট্রি নিয়ে ঢুকে গেল। দেখো যেহেতু এই ডাইরেকশন হচ্ছে, আমি কি করব, আমার ডাইরেকশনটাকে ঠিক এই রকমভাবে কিন্তু আমি ক্যালকুলেশন করব যাতে করে আমার সুবিধা হয়। এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যাকচুয়ালি আমাদের সুবিধের জন্য এগুলো আমাদের ডাইরেকশনটাকে কনসিডার করতে হবে, বোঝা গেল আমি কি বলতে চাইলাম। এবার কি করেছি, প্রত্যেকটার ভেতরে যে আই কারেন্ট ফ্লো করছে সেটাকেও আমি মার্ক করে দিই, তাহলে এখানেও আই হবে। ভালো করে খেয়াল করো, আমি এখানে বারবার করে তোমাকে লিখে বোঝানোর চেষ্টা করছি যাতে করে তুমি যদি দেখো ভিডিওগুলো ভালো করে পুরোপুরি, তাহলে যদি তোমার মাথায় সেট হয়ে যায় এবং তুমি এক্সামে এগুলো পুরো শর্ট আউট করে আসতে পারো। দ্যাট ইজ মাই অ্যাম্বিশন। ওকে, তাহলে দেখো এবার আমি কিন্তু এই আবার কি করব, 10 ওহম থেকে যাত্রা শুরু করছি। আমি 10 ওহম থেকে যাত্রা শুরু করলাম, ধরো এই পয়েন্টটা থেকে আমি যাত্রা শুরু করলাম, এদিক থেকে যাত্রা শুরু করেছি, বুঝলো। তাহলে এটা কি নেগেটিভ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো, যেহেতু নেগেটিভ থেকে শুরু হচ্ছে তাহলে 10, নেমে গেলাম, চলছি, এখানে চলে আসলাম। এবার দেখো তো একই ডাইরেকশন না, এই ডাইরেকশন এবং এই ডাইরেকশন একই রকম, তাহলে এখানে প্লাস হবে, তাই না, প্লাস আই ইন্টু 7, আই আর না 7 আর হলো, তারপর চলছি, আবার এখানে চলে আসলাম। এইখানে দেখো এই ডাইরেকশনটা আর এই ডাইরেকশনটা একই ডাইরেকশনে না, ভালো করে খেয়াল করো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না আই ইন্টু 1, আই আর যেহেতু 1, তারপরে আবার দেখো আবার যেহেতু এবার নেগেটিভটা আগে এসছে, আবার নেগেটিভ আগে চলে এসছে, তাহলে এখানে লিখবো -10 সেলের জন্য, তারপরে আবার এটাতে চলে আসলো, আবার পজিটিভ হয়ে যায়, পজিটিভ আই ইন্টু 2। দেখো এতগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপের জন্য আমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হয়েছে, প্রত্যেকটা স্টেপের জন্য। ভালো করে খেয়াল করো এখানে কতগুলো স্টেপ পেয়েছি, 1 2 3 4 5, দেখো 5টে স্টেপ আছে। এখানে 7 ওহম 1 নাম্বার, 1 ওহম 2 নাম্বার, 10 ভোল্ট 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দেখো বুঝতে পেরেছো, 5টে কিন্তু কন্ডিশন আছে। এবার এটাকে সিম্পলিফাই করো, এখানে -10 তাহলে কত হবে, -20, এখানে 7টা আই, এখানে একটা আই, 8টা আই আর এখানে একটা আই, তাহলে কত হচ্ছে তোমার 7 আর 2 9 10, 10 টাইমস আই,
তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো দ্য ভ্যালু অফ আই কিন্তু পেয়ে যাবে। তাহলে 10i ইজ ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ 20। দ্যাট মিনস ফ্রম হেয়ার উই ক্যান সিম্পলিফাই 10 অ্যান্ড 20 সিম্পলিফাই করো, তাহলে 2, আলটিমেটলি আই ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। আই ইকুয়ালস টু যদি 2 অ্যাম্পিয়ার হয়ে যায়, ভালো করে খেয়াল করো, তাহলে 7 ওহম রেজিস্ট্যান্সের জন্য কি হবে? 7 ওহম রেজিস্ট্যান্সের জন্য অ্যাকর্ডিং টু, আমি আবার লিখতে পারি, দেখো আমি বারবার করে তোমাকে কেন লিখে দেখাচ্ছি, যাতে তোমার মাথাতে বসে যায়, এই কারণেই আমার লেখা। অ্যাকর্ডিং টু, আমি আশা করি তুমি পেয়ে গেছো, অ্যাকর্ডিং টু 7 ওহম রেজিস্ট্যান্স, তাই না? অ্যান্সার তুমি পেয়ে গেছো অ্যাকর্ডিং টু 7 ওহম রেজিস্ট্যান্স। তাহলে আমি ভি ইকুয়ালস টু কি জানি? আই আর, তাহলে আই এর ভ্যালুটা আমি অলরেডি পেয়ে গেছি, আর আর এর ভ্যালু অ্যাকর্ডিং টু দিস ইজ 7, তাহলে 14 ভোল্ট। 14 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে কিভাবে কিরচফ ল থেকে প্রবলেমগুলো সলভ আউট করা যায়। খুব যেহেতু সিম্পল অ্যাপ্লিকেশন বলেছে, আমি ওই জন্য খুব ছোট ছোট যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু নিয়েছি। কোশ্চেন নম্বর 5 দেখো, কোশ্চেন নম্বর 5 তুমি এটা যা দেখতে পাচ্ছ, যে এইখানে আবার এই সার্কিটে বলেছে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। আমি আবার ডাইরেকশন ড্র করব, আমি আবার কি করবো বলো তো, ডাইরেকশনটা ড্র করছি। প্রথমে আমি এখান থেকে, এইটা যেহেতু বড়, ঠিক আছে, আমি এখান থেকে কারেন্টটাকে বের করছি। এই সাইডে গেল কারেন্টটা, এইখানে এই দিকে আসলো, আবার এখানে আসলো, এইভাবে নিয়ে এদিকে আসবে, প্রত্যেকটা জায়গাতে আসবে, আবার এখানে আসবে, এখানে এসে আবার ঠিক যে কারেন্টটা বেরিয়েছিল সেই কারেন্টটা কিন্তু আবার এন্ট্রি নেবে। যেহেতু এইরকম ডাইরেকশনে হচ্ছে, তাহলে আমি আবার দেখো আমার যে ডাইরেকশনটা সেই এরকম ডাইরেকশনে নেব, যাতে করে আমার সুবিধা হয় ক্যালকুলেশনে, এই ডাইরেকশনে কিন্তু আমি নিচ্ছি। বোঝা গেল? একই ডাইরেকশনে যেদিক দিয়ে আই যাবে সেদিক দিয়ে আমি ডাইরেকশনটাকে কনসিডার করবো, যাতে করে আমার সুবিধা হয় ক্যালকুলেশনে, প্লাস মাইনাস বুঝতে সুবিধা হয়। কারণ প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে গেলে কিরচফ ল ফিনিশড, বুঝলে তো? প্লাস মাইনাস কিন্তু ঠিক রাখতে হবে। এখান থেকে আই বেরিয়েছে, এইভাবে কিন্তু আইটা কিন্তু ঘুরতে ঘুরতে যাবে। ভালো করে খেয়াল করবে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি যেগুলো বলছি, এবং বিভিন্ন যে ইজিয়েস্ট যে প্রবলেমগুলো নিয়েছি সেগুলো কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তারপরে দেখো, তাহলে আমি কি করব, আমি এবার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, আমি সব থেকে বড় সেল থেকে শুরু করছি, এটা আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি স্টার্ট করছি। স্টার্ট করলে কি হবে? নেগেটিভ পয়েন্ট থেকে স্টার্ট করছি আমি, তাহলে -10 হয়ে গেল। -10-এর পর এবার দেখো তো, এই যে এই রেজিস্ট্যান্সের জন্য পাবো একই ডাইরেকশনে যেহেতু আসে, ভালো করে খেয়াল করো, একই ডাইরেকশনে আসে না, তাহলে প্লাস I/2, তারপরে রেজিস্ট্যান্স I/1, তারপরে চলে আসো, তারপরে আবার একটা রেজিস্ট্যান্স আছে। দেখো আমি পরপর করে যাচ্ছি, হ্যাঁ আমি অনেকটা বলে দিয়েছি, এখন আশা করি তুমি প্রত্যেকে। তারপরে দেখো এখানে কিন্তু পজিটিভ আছে, পজিটিভ তারপরে নেগেটিভ আছে, তাহলে কিন্তু এটা 4 হয়ে যাবে, +4 হবে, =0। বোঝা গেল আমি +4 কেন নিয়েছি? এবার দেখো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, ভালো করে খেয়াল করবে, তুমি যে অ্যান্সারটা পেয়ে যাবে -10 + 4, দ্যাট ইজ -6। এখানে দুটো আই, এখানে একটা আই, তিনটে আর দুটো আই এখানে ঠিক লিখেছি। ওহো, আরেকটা ছাড়া পড়ে গেছে এখানে, দাঁড়াও সরি, এখানে আরেকটা ছাড়া পড়ে গেছে, এই যেটা +I/1 আফটার 4 না, আরও একটা আছে, এই যেটা আছে, এটাকে ছাড়া পড়ে গেছিলো, এই যেটা, এটাকে কিন্তু নিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে পেলাম দুটো, তিনটে, 2, 5, 6টা, তাহলে 6 টাইম আই। এখান থেকে দেখো তো আয়ের ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ না, আয়ের ভ্যালুটা কত হচ্ছে? 6i -6টাকে তুমি এই পারে নিয়ে নাও, তাহলে +6 হয়ে যাবে, কেটে দাও, 6 আর 6 কেটে দিলে কি হবে? 1, তাই না? তাহলে I = 1 অ্যাম্পিয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের সিরিজের লাস্ট কোশ্চেন এবং কিরচফস ল এর পুরো টপিক তাহলে কমপ্লিট। কোশ্চেন নাম্বার 6, অলমোস্ট যে ধরনের সিম্পল অ্যাপ্লিকেশন হতে পারে কিরচফস ল থেকে, আমি মোটামুটি এখানে তোলার চেষ্টা করেছি। ওকে, চলো, এই বেসিক কনসেপ্টের মধ্যে তুমি প্রত্যেকটা প্রবলেম করে দিতে পারবে, নো ডাউট। এখানে দেখো দুটো লুপ নেওয়া হয়েছে। কটা লুপ নেওয়া হয়েছে? দুটো লুপ নেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দুটো লুপ সম্বন্ধে আরামসে করতে পারবো। দেখো আমি এখানে যেটা করব, ভালো করে খেয়াল করো, প্রথমে আমি এখানে যেহেতু সব থেকে বড়কে, এই যে এটা সব থেকে বড়কে বলো তো, এই যে এখান থেকে আমি কারেন্টটাকে বের করলাম। এবার যেহেতু এখানে দুটো লুপ হয়েছে, তাহলে দুই ধরনের কারেন্টটা তোমার হচ্ছে বের হবে। বোঝা গেল তো আমি কি বলতে চাইলাম? আমি এখান থেকে ধরো I1 বের করলাম, এখান থেকে ধরো আমি I1টা বের করছি। কি বের করছি? আমি I1 ফ্লো করছি এখান থেকে,
তাহলে এখানে আসবে I1, ঠিক আছে। আচ্ছা এটা আমি পরে এখানে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা এটা I1 এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে I1 আছে, ওকে, এটা I1। এইখান থেকে যখন আবার এবার কি হবে বলো তো, এইখান থেকে কিন্তু এই সাইডে একটা এন্ট্রি নেবে, এখান থেকে একটা এন্ট্রি নেবে। একইভাবে ধরো এখান থেকে বেরোলো I2, কথার কথা, এখান থেকে বেরোলো ধরো I2, এখান থেকে বেরোলো, আমি এখানে কালার চেঞ্জ করে নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এখান থেকে I2টা বেরিয়েছে, এখান থেকে I2টা বেরিয়েছে, I2, ওকে। তাহলে এখানকার যে ডাইরেকশনটা হবে, ভালো করে খেয়াল করবে, এখানকার যে ডাইরেকশনটা হবে 1 মিনিট, হ্যাঁ। তো এখানে যেটা আমি করেছি একটু মিস্টেক হয়ে গেছে এখানে, যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পজিটিভ ডাইরেকশন হবে না এখানে। তো এইখানে এই ডাইরেকশনগুলো এইখান থেকে না নিয়ে এইখান থেকে নেব, দাঁড়া একবারে ঠিক হয়, হ্যাঁ। এইখানে যেহেতু পজিটিভটা এই সাইডে আছে, তাহলে এখান থেকে I1 বেরিয়েছে, এখান থেকে I1টা এখানে আসবে, তাই না। এইখান থেকে এসে দেখো, এখান থেকে আমি এবার এটাকে চেঞ্জ করছি একটু কালার, কেন কি এই দুটো তোমাকে কম্বিনেশন করে বুঝতে হবে। তাহলে এখান থেকে আবার এটা I2 যাবে, তাই তো। এই দুটোর কম্বিনেশন হয়ে কিন্তু এই দুটোর যে কম্বিনেশন ফর্মটা সেটা কিন্তু এখানে ঢুকবে, এই পয়েন্ট থেকে এই দুজনে এন্ট্রি নেবে। সেটা কি বলতো, I1 প্লাস I2, বুঝে গেল আমি কি বললাম, I1 প্লাস I2 এরা কম্বাইন হয়ে এখানে এন্ট্রি নিল, এই মাঝখানে এন্ট্রি নেওয়ার পর এখান থেকে এরা কিন্তু এইভাবে যাবে, এইখান থেকে আসার পর আবার ওই দুজন কিন্তু সেপারেট হয়ে যাবে, আবার যে যার মতো নিজের জায়গায় চলে যাবে। এই সাইডে আবার বেরিয়ে এই কিন্তু I1 এর রাস্তা ধরবে, এখান থেকে I1 বেরিয়ে আবার এখান থেকে আসবে I1, এবং এখানে এই কিন্তু I1 আবার এন্ট্রি নিয়ে নেবে, বুঝে গেল। একইভাবে ওখান থেকে কিন্তু তোমার I2 বেরিয়েছে, আমি I2টাকে দেখাবো এখানে, এই দেখো এই সিটটা এই কিন্তু এদিকে ঘুরে যাবে I2টা, যে দিক থেকে বেরোবে সে সেখানে গিয়েই আবার ঢুকবে, আমি বারবার করে বলছি এটা I2, এখান থেকে নিয়ে এই যে I2 আবার এসে এই যে সেল থেকে বেরিয়েছিল সেই সেলে এসে ঢুকে গেল। বুঝতে পারলে আমি কিভাবে করতে চাইলাম এই প্রবলেমটা, এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে হবে, ওকে। তাহলে এখান থেকে আমি ডাইরেকশনটাকে এখন কনসিডার করতে পারবো না, দেখো তো ডাইরেকশনটা আমি আবার এটার ডাইরেকশনটা এরকম ভাবে কনসিডার করছি, এর ডাইরেকশনটা এরকম ভাবে নিচ্ছি, ওকে। তাহলে এর ডাইরেকশনটাও আমি এভাবে নেব, ভালো করে খেয়াল করো, ডাইরেকশন বুঝে গেল, একই ডাইরেকশনে নিচ্ছি। এই ডাইরেকশনের রেসপেক্টে কিন্তু আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এইটা বুঝে গেলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু দুটো লুপ নিয়ে এখানে ক্যালকুলেশন করা আছে, আমি ফার্স্ট লুপের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করতে চাই, ভালো করে খেয়াল করবে, আমি কি করব, আমি সেল থেকে শুরু করব, আমি এই সেলটা থেকে শুরু করলাম, এটা ফার্স্ট লুপ ধরে নিয়েছি, এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, ফার্স্ট লুপ একটা করে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি ক্যালকুলেট করব, বুঝলে, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করব ফার্স্ট লুপ, আমি ফার্স্ট লুপের ক্ষেত্রে কিন্তু কাজ করছি। তাহলে এখান থেকে যেটা পেয়ে যাব, আমি প্রথমে আমি এখানে পেয়ে যাব নেগেটিভ থেকে, যেহেতু যাত্রা শুরু হয়েছে এটা নেগেটিভ, তাহলে -15, চলছি এইখানে ঢুকে গেলাম, এখানে এসে এখানে যখন ঢুকলাম আমি দেখছি যে আমার যে ডাইরেকশনটা সেটা কিন্তু একই দিকে হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, একই দিকে হচ্ছে না, মানে এই দেখো এও উপরের দিকে যাচ্ছে, এও উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ একই ডাইরেকশনে হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, তাহলে প্লাস I1 প্লাস I2 ইন্টু 3, কারণ 3 ওহম রোধ দেওয়া আছে। তারপরে চলে আসলাম, আবার দেখছি যে এইখান থেকে এই ডাইরেকশনটা আর এখান থেকে এই ডাইরেকশনটাকে সেম দিকে আছে, তাহলে 6 ওহমের জন্য আমি লিখতে পারবো যে I2 ইন্টু 6, তাই না, ইজ ইকুয়ালস টু কি হবে, 0 হবে। এখান থেকে যেটা ইমপ্লাইজ করে আমি পেয়ে যাচ্ছি যে -15 প্লাস 3I1 প্লাস 3I2 plus 6I2 is equals to 0. That is implies as -15 plus 3I1 plus 9I2 is equals to 0. Equals to আমি এখানে এবার সাজিয়ে নিচ্ছি, তাহলে 3I1 plus 9I2 ইজ ইকুয়ালস টু 15টাকে এবার প্রত্যেকটা নাম্বারকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি I1 প্লাস 3I2 ইজ ইকুয়ালস টু 3 5 15, 5,
তাহলে এখানে আমি এটা পেয়ে গেলাম 1 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? এবার আমি সেকেন্ড লুপে চলে যাব। এবার কিন্তু আমি সেকেন্ড লুপের জন্য ক্যালকুলেশন করব। বোঝা গেল? সেকেন্ড লুপটার জন্য এবার আমি কিন্তু ক্যালকুলেশন শুরু করছি, ভালো করে খেয়াল করো। সেকেন্ড লুপ, ফর সেকেন্ড লুপ এটা আমি সেকেন্ড লুপ হিসেবে কনসিডার করছি পরেরটাকে। ওকে, সেকেন্ড লুপ পরেরটা, আর প্রথমেরটা কিন্তু আমি ফার্স্ট লুপ হিসেবে কনসিডার করেছি। এটা আমার সেকেন্ড লুপ নিয়েছি আর এটা আমি ফার্স্ট লুপ নিয়েছি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, এটা আমি ফার্স্ট লুপ নিয়েছি। ওকে, সেকেন্ড লুপের ক্ষেত্রে দেখো আমি আবার কি করব, এই সেল থেকে যাত্রা শুরু করব। সেল থেকে যাত্রা শুরু করলাম, তাহলে -30, তারপরে আসলাম, এই দেখো আবার ঢুকলাম এই সাইডে, এই যে এইটাতে, এই ডাইরেকশনে ঢুকছি, এই ডাইরেকশনে ঢুকছি। ভালো করে খেয়াল করো, আমি উপরের দিকে যাচ্ছি, আমার এই ডাইরেকশনটা উপরের দিকে আছে। ভালো করে খেয়াল করো, একই ডাইরেকশনে আছে, তাহলে আমি প্লাস লিখতে পারি, +3i1 +i2, ঠিক আছে না? i1 +i2। তারপরে এই সাইডে যখন আমি আসবো, ভালো করে খেয়াল করো, এইবার আমার ডাইরেকশনটা এই সাইডে, মানে আমার এই যে কারেন্টটা ফ্লো করছে এই সাইডে, বাট আমার ডাইরেকশনটা নেওয়া হয়েছে অপোজিট সাইডে। তাহলে কি হবে, সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। তাহলে -3 ইজ ইকুয়ালস টু 0। বুঝলে এখানে -3i1টা কেন হলো? কেন কি আমার ডাইরেকশনটা এই সাইডে, দেখো ভালো করে খেয়াল করো, এই সাইডে, আর আমার কিন্তু যে ডাইরেকশনটা কনসিডার করেছি সেটা পরপর অপোজিট হয়ে যাচ্ছে না, একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে -30 প্লাস 3i1 প্লাস 3i2 মাইনাস এখানে মাইনাস যেটা আসবে, এই ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে নেব, তাহলে সুবিধা হবে। যে প্রবলেমটা আসছে, যেই সাইডে কারেন্টটা ফ্লো করছে আমি সেই সাইডে ডাইরেকশনটাকে ক্রিয়েট করব, মানে সেই সাইডে ডাইরেকশনটাকে আর কি কনসিডার করবো। দেখো তাহলে সুবিধা হবে প্রবলেমগুলো সলভ করতে। আমি সলভ করে দেখলাম। তো তোমার হচ্ছে এই সাইডে যেহেতু কারেন্টটা ফ্লো করছে, তার মানে এইভাবেই ডাইরেকশনটা নেবো আমি। বোঝা গেল কি বললাম? যেহেতু আমি কারেন্টটা দেখো এই সাইডে নিচের দিকে নামছে না, এই সাইডে, তাহলে এরকমভাবে আমি কারেন্টটাকে নেব। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? যেই সাইডে কারেন্টটা ফ্লো করবে সেই সাইডেই ডাইরেকশন নিলে সবথেকে বেশি সুবিধা হবে এবং উইদাউট এনি হেজিটেশন যে কোনো ধরনের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ওকে, এরকমভাবে নিচ্ছি। সেক্ষেত্রে দেখো এটা নেগেটিভ, ঠিক আছে, এখানে একটা চেঞ্জ আসবে, যেহেতু উপরের দিকে আছে এটা ঠিক আছে একই ডাইরেকশনে। এইখানে দেখো, এখন দেখো তুমি যদি ভালো করে খেয়াল করো, এইটা কিন্তু আর নেগেটিভ হচ্ছে না। তোমার এই যে আমি এই যে তোমাকে দেখালাম, এইটা কিন্তু তোমার নেগেটিভ হবে না। কেন কি, দেখো এটা এখন সেম ডাইরেকশনে আছে না? ভালো করে খেয়াল করো তো, এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা এবং এই ডাইরেকশনটা কি একই দিকে হচ্ছে না? ভালো করে খেয়াল করো, একই দিকে যদি হয়, ভালো করে খেয়াল করো, তাহলে কি হবে? পজিটিভ হবে একই দিকে হলে। তাহলে এইটা আমার কিন্তু পজিটিভ। তাছাড়া বাদ বাকি পুরোটাই কিন্তু ঠিক আছে। +3i1 ইজ ইকুয়ালস টু 0। এখন বাদ বাকি পুরোটা ঠিক আছে, একদম ঠিক আছে। চলো এটাকে একটু সলভ করে নিই ঝটাঝট। এটাকে সলভ করলে যে ফর্মটা পাবো আমি, সেটা ইমপ্লাইজ করবে আমাকে, ভালো করে খেয়াল করবে, এখানে যেটা ইমপ্লাইজ করবে -30 প্লাস 6i1 প্লাস 3i2, এইটা আমাকে ইমপ্লাইজ করবে। এখান থেকে তুমি ইমপ্লাইজ করলে যেটা পেয়ে যাবে 6i1 প্লাস 3i2 ইজ ইকুয়ালস টু 30। এইখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, প্রত্যেকটাকে তুমি 3 দ্বারা ভাগ করে দিতে পারবে, তাহলে আলটিমেটলি 2i1 প্লাস i2 ইজ ইকুয়ালস টু 10। প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করেছে, এইটা আমি ইকুয়েশন নাম্বার 2 পেলাম। দেখো ইকুয়েশন নাম্বার 1টাকে আমি আরও একবার লিখে নেবো এই পারে, তাহলে আমার সুবিধা হবে ক্যালকুলেশনে। i প্লাস 3i2 ইকুয়ালস টু 5, তাহলে এইটা আমি যেটা পেয়েছি i1 প্লাস 3i2 ইজ ইকুয়ালস টু 5। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। তাহলে দেখো তো ফর্ম, ভালো করে খেয়াল করো, ফর্ম ইকুয়েশন 1 অ্যান্ড 2, ফর্ম ইকুয়েশন 1 অ্যান্ড 2, এখান থেকে আমি যে ক্যালকুলেশন যদি করি, ভালো করে খেয়াল করো, আমি ইকুয়েশন নাম্বার, আমি কার ভ্যালুটা বের করবো? আমাকে ভ্যালু বের করতে হবে বিডি রেসপেক্টে i2 যাচ্ছে, কেন দেখো কোশ্চেন বলেছে ব্রাঞ্চ বিডিতে যেটা যাচ্ছে সেটার ভ্যালু বের করতে হবে। ব্রাঞ্চ বিডিতে আমি দেখছি i2 কারেন্টটা আছে। কোন কারেন্টটা আছে? i2, তাহলে i2 ভ্যালু বের করতে হবে। তাহলে i1টাকে আমি এলিমিনেট করব। i1টাকে যদি আমি এলিমিনেট করতে চাই, তাহলে এটাকে আমি 2 দ্বারা গুণ করব আর এটাকে আমি 1 দ্বারা গুণ করব। তাহলে কি হবে? আলটিমেটলি 2i1 প্লাস 6i2 ইজ ইকুয়ালস টু 10 ফ্রম ইকুয়েশন নাম্বার 1।
আর ফর ইকুয়েশন নাম্বার 2, 2i1 প্লাস i2 ইজ ইকুয়ালস টু, অলরেডি ইট ইজ 10 গিভেন, তাহলে এটাকে এলিমিনেশন পদ্ধতি মানে অপনয়ন পদ্ধতি করছি আর কি। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে কি হবে, এইটা পুরো কেটে গেল, এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি 5i2 ইজ ইকুয়ালস টু প্লাস 10 মাইনাস 10, এটাও কেটে যাচ্ছে, এখানে 0 পড়ে থাকছে, তাহলে দিস ইজ ইমপ্লাইজ আজ i2 ইজ ইকুয়ালস টু 0। তার মানে বিডি যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে কিন্তু 0 অ্যাম্পিয়ার কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আর তোমাকে যদি i1 এর ভ্যালু বের করতে বলে, তাহলে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, ফর্ম 1 আমি লিখলাম, ফর্ম 1 থেকে আমি যদি ফর্ম 1 এ যদি i2 ইজ ইকুয়ালস টু তুমি 0 বসিয়ে দাও, দ্যাট ইজ ইমপ্লাইজ আজ i1 ইজ ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। তাহলে আমি দুটোই পেয়ে গেলাম, i1 ইজ ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার আর i2 ইকুয়ালস টু 0 অ্যাম্পিয়ার। কিন্তু আমাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্সার দিতে হবে, যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার বিডি ব্রাঞ্চে কত অ্যাম্পিয়ার মানে কারেন্ট যাবে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু বিডি ব্রাঞ্চ, 0 অ্যাম্পিয়ার। বোঝা গেল? দেখো কোশ্চেন নাম্বার অ্যাকর্ডিং টু বিডি, এটা বি, এটা বি এবং এটা ডি, অ্যাকর্ডিং টু বিডি ব্রাঞ্চ i2 আছে, i2 এর ভ্যালুটা কত পেলাম, 0 অ্যাম্পিয়ার, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের কিন্তু এক্সামে আসতে পারে, আমাদেরকে সেগুলোকে খেয়াল করতে হবে এবং শর্ট আউট করতে হবে। আশা করি আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কির্চফ লয়ের যতগুলো মানে যে সমস্ত ছোট ছোট সিম্পল অ্যাপ্লিকেশন, থিওরাম এবং যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোকে কভার করার চেষ্টা করেছি। তো আশা করব তুমি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকবে এবং শিখতে থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।